হুম ওয়ারাহমাতুল্লাহ। কি খবর সকল দাদুদের? কেমন আছিস তোরা? আবার চলে আসলাম শনিবার দিন পরিমিতির আরো একটা ক্লাস নিয়ে। জমজমাট একটা ক্লাস হবে আশা করি ইনশাল্লাহ। আমরা সবাই সুস্থ আছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোদের সবার শরীরের অবস্থা কিরকম? কারণ বর্তমান সময়টা খারাপ। এই অবস্থায় প্রত্যেকের জ্বর থেকে মুক্ত কিনা এবং সবাই ভালো আছিস কিনা একটু কমেন্ট করে জানাই দিস যে দাদু ভাই ভালো আছি, শরীর ভালো, দ্যাট মিন সব ভালো। হুম মন নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি মন নিয়ে অনেকগুলা ভিডিও তোরা ক্লিপ আমার শর্ট করে কেটে দেখাইছিস যে দাদু ভাই বলছেন মনকে মেরে ফেল। হ্যাঁ, মন বলতে কিছু নাই তোদের বয়সে, শরীরটাই মূল জিনিস। আমি কেমন আছি? উম আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এটাই হচ্ছে বড় জিনিস। তো আশা করি তোদের দোয়ায় সুস্থ থাকবো এবং ক্লাস কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। আহ একটু তোদের কমেন্টস গুলা পড়ে আসি, একটু কমেন্টস গুলা পড়ে করতে রাখেন। বাংলাদেশ জিতবে কিনা এটা আসলে এটা একটা মিস্টিরিয়াস কোশ্চেন। উই ডোন্ট নো। আমরা চাই জিতুক, অ্যাজ এ ফ্যান আমরা সবাই চাই বাংলাদেশ জিতুক, বাট মনে হয় হারবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দাদু, ইয়েস ব্রো, আই এম ফাইন, হাউ আর ইউ? আমার মেয়ে আল্লাহর রহমতে এখন তোদের দোয়ায় সবার দোয়ায় আলহামদুলিল্লাহ সুস্থ আছে, খুবই খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দোয়া করিস যাতে এরকম থাকতে পারে। আমার মেয়ের নাম হচ্ছে মাহনুর ইকবাল ইনায়রা। হ্যাঁ দাদু ভালো আছি আলহামদুলিল্লাহ। হুম দাদু আমার অনেক জ্বর। আচ্ছা, কার জ্বর বলছে? যার জ্বর, বেশি করে লিকুইড এবং ফ্লুইড পান করিস, এবং খাওয়া দাওয়াটা কন্টিনিউ রাখিস, কারণ এই সময়টাতে শরীর উইক হয়ে যাওয়ার রিস্ক থাকে, শক সিনড্রোম থাকে, সেখান থেকে অবশ্যই বের হতে হবে, কারণ এখনকার জ্বরটা ভালো না। আচ্ছা দাদু, আপনি আর্জেন্টিনা ফ্যান? ইয়েস ইয়েস ইয়েস। আর্জেন্টিনার লাস্টের ম্যাচ দেখছিস? এগেইনস্ট ইকুয়েডর না বলিভিয়া, আই ডোন্ট নো, ভুলে গেলাম। মেসির যে একটা গোল দিছে, হুম এই টাইপের গোল সম্ভব ব্রাজিল দিয়ে? না। সুতরাং আর্জেন্টিনা ইজ বেস্ট। আচ্ছা, না না না, সম্ভব না, রাইট, ইয়েস। দাদু কি করছেন? ক্লাস নিচ্ছি, তোদের সঙ্গে গেজাচ্ছি, চেটাচ্ছি। আমি জ্বর থেকে উঠলাম। হ্যাঁ, জ্বর থেকে উঠলে শরীরের খেয়াল রাখিস যাতে শরীর ঠিক থাকে। হ্যাঁ, জ্বর থেকে মুক্তি পাইতে হবে। আচ্ছা, উম, ব্রাজিল ফ্যানরা, তোদের জন্য এক বালতি সমবেদনা। তোরা কবে আবার কাপ জিততে পারিস আই ডোন্ট নো। আই গেস পারবি, সমস্যা নেই, লেগে থাক। আমরা যদি 36 বছর লেগে থেকে একটা কাপ জিততে পারি, তোরাও জিততে পারবি। রবার্ট ব্রুস হতে হবে, তাই না? তো জীবনটাকে শুধুমাত্র খেলা না, সব জায়গাতেই এরকম লেগে থাকতে হবে। লেগে থাকলেই এক সময় এক সময় সাকসেস আসবেই। হুম আচ্ছা, আহ আপা সাপোর্ট করে? হ্যাঁ, আপা না তো আফা, এটা কি বলিস তোরা? আপা কেন? আফা, AFA, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, বাংলাদেশ উইল উইন এগেইনস্ট শ্রীলঙ্কা টুডে ইনশাল্লাহ। উই আর হোপিং, বাট আই ডোন্ট নো। সেভেন আপ, সেভেন আপ মনে করে আসতে, সেভেন আপের কথা বললে বলবেন এখন মাইন্ড করে। আচ্ছা, আমাকে একটু রায়হান মিউট করো, একটা ইমার্জেন্সি ফোন আসছে, অ্যাটেন্ড করি। ওকে, আমি আবার ব্যাক করছি। একটা ফোন আসছিল, ফোনটা ধরতে হইছে। দাদু আমার নামটা বলেন, এই তোরা নাম থেকে বের হয়ে আস। দাদু আমার নাম বলেন। এই জিনিস Q2 থেকে শুনতে শুনতে আজকে 6 মাস হয়ে গেছে, শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, বিরক্ত। হ্যাঁ, নাম বলা লাগবে না। আর স্প্যামিং করিস না, আমি কিন্তু আবার বলছি, স্প্যামারদেরকে ধরে একটা একটা করে স্প্যামার ধর, ধরে ধরে কি কর, নিপাত কর। এটা কিন্তু আমাদের মূলনীতি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
লক্ষ্য জিপিএ 5 কোর্স করছিস। আচ্ছা, আমি ইনশাআল্লাহ চট্টগ্রাম যাব দিস মানডে, এই এসএসসির সেলিব্রেশনে, ওই প্রথম আলোর প্রোগ্রামটায়। তো তোদের বড় ভাইরা এই প্রোগ্রামটা মানে লক্ষ্য জিপিএ 5 কোর্স করছে, তারা ওই প্রোগ্রামটা যাবে, যারা এ প্লাস পেয়েছে এবং যারা পাস করছে। তোদেরও সামনের দিনগুলোতে এই এরকম একটা দিন আসবে, তোরা এখন থেকেই ওই দিনটা পাওয়ার জন্য কষ্ট কর। যা চট্টগ্রামে আসিস, দেখা হবে ইনশাল্লাহ। চট্টগ্রামে ফয়েজ লেগে থাকবো ইনশাল্লাহ মানডেতে। ওকে ওকে দাদু, আই মিস ইউ টু, আই মিস ইউ অল। এবং মিস করার কিচ্ছু নাই, ক্লাসে চলে আসছি, ক্লাস বিন্দাস হবে। সো আমরা আস্তে আস্তে করে ক্লাসে ঢুকে যাচ্ছি, ক্লাসটা মনোযোগ দিয়ে করব, আর লেখা নোট ডাউন করব, দাদুর সঙ্গে থাকবো, ফোকাস থাকবো, বাকি সব বিন্দাস চলে যাবে। ওকে, চলো শুরু করে দিই। ইয়েস, ভালো করে বুঝাইয়েন, ইয়েস, ভালো করে ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাইয়া গিলাইয়া খাওয়াই দিব। খুশি? চলো, আমাদের আজকে টপিক হচ্ছে পরিমিতির এই চ্যাপ্টারের পর্ব নাম্বার 5 নাম্বার পার্টটা নিয়ে আজকে আমরা পড়বো। আমরা দেখতে দেখতে অনেকগুলি ক্লাস করে ফেললাম, প্রায় Q3 শেষের দিকে চলে আসছে। তো তোমাদের জন্য একটা বিশাল বিশাল আজকের দিনটাই কিন্তু লাস্ট ডে টু গেট ইয়োরসেলফ অ্যাডমিটেড ইনটু Q4, টু গেট দ্য রিওয়ার্ড। রিওয়ার্ডটা কি? 500 টাকার ছাড়। আজকের দিনের পরে কিন্তু কান্নাকাটি করে ভাসিয়ে ফেললে বা 7 আপের মতো গোল্ড টুল খেয়ে ফেললে কিছুই খাইলেও লাভ নাই। সো এখনই লাস্ট ডেট, আজকের দিনের মধ্যে সবাই দ্রুত ভর্তি হয়ে যাও, এবং TMQ4 এই কোডটা ইউজ করার সঙ্গে সঙ্গেই তুমি এই মেগা ডিসকাউন্টটা পেয়ে যাবা। 9 সেপ্টেম্বর, মার্ক দ্য ওয়ার্ড। ওই যে মনে আছে 3 ইয়ার্সে পড়ছিলা, দেখছিলা মনে হয়, 5 সেপ্টেম্বর, মার্ক দ্য ডেট, এটা মার্ক করে রাখো। আজকের দিনই লাস্ট, 12টার মধ্যে সবাই ভর্তি হও, নিজে ভর্তি হন এবং পাশের ফ্রেন্ডকে ডেকে এনে ভর্তি করান, এই জীবন সুন্দর। ঠিক আছে? ওকে, TMQ4 তো জানার দরকার নাই, তুই লিখে দিস, তোর কোড পাইলে হইছে এবং তোর টাকা পাইলে হইছে। ঠিক আছে? ওকে, চলো। সো আমরা ক্লাস শুরু করি। আজকে ক্লাসে বেসিক্যালি আমি রাখছি হচ্ছে এই টপিক, সেটা কি? বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করব, বৃত্তাংশের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব, বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, এবং এই 3টা টপিক সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আমরা দেখব। ওকে, সো জাস্ট সূত্রগুলা বলবো, সূত্রগুলা কেমনে আসে তা আলোচনা করব এবং এগুলার প্রয়োগ দেখাবো। সো ফোকাস থাকলে এগুলো একদম ইজি ক্লাস, একেবারে পানির মতো সহজ করে বুঝবো আমরা। ওকে, সো আমরা শুরু করছি। প্রথমে দেখো, বৃত্তের পরিধি নিয়ে কাজ করি আমরা। বৃত্তের পরিধি বা পরিধির সংজ্ঞাটা কি? ধরো এই দেখতে পাচ্ছ সবাই একটা দড়ি, বা চিন্তা করো এই তারটা, এই তারটাকে যদি আমি এরকম পেঁচায় গোলাকার আকার ধারণ করাই, এই যে একটা বৃত্তাকার আকার, মোটামুটি চিন্তা করো এই যে বৃত্তাকার আকার ধারণ করলো, এই বৃত্তাকার তারটা যদি আমি এই পাশ থেকে কেচি দিয়ে কেটে দেই এবং এটাকে লম্বা করে ধরি, তাহলে এই যে এই তারের লেন্থ হচ্ছে এইটুকু। তার মানে এই লেন্থের তারটাকেই বাঁকাইলে বৃত্তটা হয়, এবং এটাকে খুলে ফেললে এটা হচ্ছে তারের লেন্থ। এই যে তারের যে লেন্থ বা দৈর্ঘ্য, এটার নামই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে পরিধি মানে কি? কোন একটা বৃত্তাকার জিনিসের ওই এজ গুলাকে পুরাটাকে যোগ করলে যে লেন্থটা পাওয়া যায়, তার নাম হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কামফিয়ারেন্স। ওকে, সো আমরা এই বৃত্তের এই যে এই পুরো দড়িটার লেন্থ কতটুকু হবে, এইটা বের করার জন্য আমার কি লাগবে? আমাকে অবশ্যই এই যে বৃত্তটা আমি বানাইছি, এই যে তার দিয়ে বৃত্তটা বানাইলাম, এই বৃত্তের পরিধি লাগবে। পরিধি পাওয়ার জন্য অবশ্যই কি লাগবে? এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ জানা থাকলে অথবা ডায়ামিটার বা ব্যাস জানা থাকলেই সেখান থেকে বৃত্তের পরিধি বের করে ফেলা যায়। কিভাবে বের করা যায়? ফর্মুলাটা সবাই পিচ্চিকাল থেকে জানি, মুখস্থ করতেছি। বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2πr। হোয়াট ইজ পাই? পাই একটি বিশাল লেভেলের সংখ্যা, যার মান অনেক বড়। 22কে 7 দিয়ে ভাগ করলে পায়ের মান আসে, এই মানটা আসে আনুমানিক 3.1416। 4 দশমিক পর্যন্ত নিলে এটা আরো বড় হয়, পাই একটা বিশাল জিনিস। তো এই মানটা দিলে বৃত্তের পরিধি, এবং আর এর মান দিয়ে দিলেই তুমি বৃত্তের পরিধি পেয়ে যাবা। তো এটা নিয়ে কারো কোনো ঝামেলা নেই, এবং এটা সবাই আমরা বুঝি, প্রত্যেকে আমরা এটা বুঝি বৃত্তের পরিধি ফর্মুলা কিরকম হবে। ঠিক আছে? কমেন্টসটা অফ করে দাও রেহান, আমাদের এখন কমেন্টস দরকার নাই। ইয়েস ইয়েস, আমরা পরিধি বুঝে গেলাম। এখন আমরা এখান থেকে বুঝবো হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, মানে একটা বৃত্ত থেকে একটা নির্দিষ্ট অংশ যদি কর্তন করি, ওই কর্তন করা অংশটার দৈর্ঘ্য কতটুকু। যেমন ধরো, তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এই যে তার দিয়ে আমি একটা বৃত্ত অংশ অঙ্কন করলাম, হ্যাঁ, এই হচ্ছে আমার বৃত্তটা, ধরো এই তারটা, হ্যাঁ, এই তারের বৃত্তটা, এই বৃত্তটার একটা অংশ, মানে ধরো এইটুকু একটা চাপ নিলাম, এই যে একটা নির্দিষ্ট অংশ নিলাম, এই নির্দিষ্ট অংশের বা চাপের, এই যে বৃত্তাকার যে চাপটা আছে, চাপটার লেন্থ কত,
এইটার আমরা এখন বের করব। এটাকে প্রকাশ করা হয় এস দিয়ে, এই বৃত্তচাপটাকে বলা হয় এস। যেমন তোমাকে একটা বৃত্ত এখানে এঁকে দেওয়া আছে, এই বৃত্তের রেডিয়াস দেওয়া আছে আর, এবং এই বৃত্তের একটা চাপ দেখো এই যে এখান থেকে এইটুকু, এই হলুদ করা অংশটুকু, এই অংশটুকু হচ্ছে বৃত্তচাপ। আমি চাচ্ছি এই বৃত্তচাপের লেন্থ, মানে এই বৃত্তাকার পথটা বা এই চাপটার লেন্থ কতটুকু, এইটুকু কতটুকু বের করতে হবে। এইটা বের করতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে এই বৃত্তচাপটা বা এই বৃত্তাকার এই অংশটা বৃত্তের কেন্দ্রে কতটুকু অ্যাঙ্গেল করে বা কেন্দ্রস্থ কোণ কতটুকু করে। আমরা পড়ছিলাম না জ্যামিতিতে যে বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে একটা কোণ হয়, ওই কোণের নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই কোণটা, এই কোণের নাম হচ্ছে থেটা। ওকে, থেটা ধরো একটা ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রিতে আছে, ধরো 60 ডিগ্রি, 50 ডিগ্রি, হোয়াট এভার এলস, একটা অ্যাঙ্গেল আছে। যদি একটা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হয় তোমাকে অবশ্যই এই অ্যাঙ্গেলটা জানতে হবে এবং এই বৃত্তের রেডিয়াস জানতে হবে। যদি জানো তাহলে ফর্মুলাটা হবে S ইজ ইকুয়াল টু আর থেটা। এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখো সবাই যে এটা হচ্ছে ফর্মুলা। এটা কার ফর্মুলা? বৃত্তচাপ এর দৈর্ঘ্য বের করার ফর্মুলা। ডান। এখন প্রশ্ন হচ্ছে এখানে আর হচ্ছে রেডিয়াস বাট থিটা হচ্ছে অ্যাঙ্গেল। থেটার পরিচয় হচ্ছে, থেটা হচ্ছে রেডিয়ান কোণ। সবাই লিখে রাখো রেডিয়ান কোণ। আমাদেরকে জানতে হবে রেডিয়ান কোণ কেমনে বের করে, রেডিয়ান কোণ বের করার নিয়মটা কি। আমরা সবাই ডিগ্রি অ্যাঙ্গেল বা ষাটমূলক পদ্ধতিতে, ষাটমূলক পদ্ধতি বলা হয় এটা, হ্যাঁ, ষাটমূলক পদ্ধতিতে আমরা অ্যাঙ্গেল বের করে অভ্যস্ত। আরেকটা পদ্ধতির নাম কি? বৃত্তীয় পদ্ধতিতে, সেটা কি? রেডিয়ান। মনে রাখবা রেডিয়ানের সঙ্গে ডিগ্রি একটা সম্পর্ক, সম্পর্কটা কিরকম? 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। তার মানে যেই কোণটার মান ডিগ্রিতে 180 তার নাম রেডিয়ান হচ্ছে পাই। এই সি দিয়ে বোঝায় রেডিয়ানের চিহ্ন। ডিগ্রি যেমন ডিগ্রি, উপরে একটা জিরো দাও, এখানে দেবে একটা সি। সিমিলারলি বলো তাহলে 1 ডিগ্রি কত হবে? 1 ডিগ্রি হবে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তার মানে বুঝে গেলাম পৃথিবীর যে কোনো ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই সেটা রেডিয়ান হয়ে যাবে। তো সিম্পল জিনিস। মনে করো তোমাকে বললাম থেটা, থেটা ডিগ্রি হবে, থেটাকে ভাই আপনি পাই বাই 180 দিয়ে গুণ করেন তাহলে কি হবে? থেটা গুণন পাই বাই 180, তাহলে কি হয়ে গেল? এটা একটা রেডিয়ান হয়ে গেল। তো ডিগ্রিকে রেডিয়ান নিতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। উল্টো করে মনে রাখো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, সেখান থেকেই আলটিমেটলি এটা ফর্ম করতেছে। তোমাকে মনে রাখতে হবে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে থিটা অবশ্যই হবে রেডিয়ান নট ডিগ্রি। তাহলে কি করতে হবে? থিটার জায়গায় লিখবো হচ্ছে থিটা পাই বাই 180। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে S ইজ ইকুয়াল টু আর, থিটার জায়গায় বসবে থিটা গুণন পাই ডিভাইডেড বাই 180। এবং তুমি এইটাকে একবার লিখে রাখো যে পাই থেটা আর ডিভাইড বাই 180। এটাই হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার ডিরেক্ট ফর্মুলা। আমি ফর্মুলা আকারে মনে রাখতে পারি অথবা চাইলে ফর্মুলাটাকে প্রুভও করতে পারি। তোমাকে আমি প্রুফ দেখাই দিছি আমি। তো তোমাকে এইভাবে মনে রাখার থেকে ডিরেক্টলি প্রমাণটা দেখে মনে রাখাটা মাচ ইজিয়ার। দ্যাট ইজ ওয়াই তোমাকে আমি বলবো যে মুখস্থ করার আগে বুঝে নাও কেমনে ফরম্যাটটা আসছে, সেখান থেকে কোনটার পরিচয় কি, কেন আমি ডিগ্রি না করে রেডিয়ান দিয়ে করতেছি, কারণ এই জিনিসটা ফরম্যাট করাই হয়েছে রেডিয়ান কোণের জন্য। তাহলে এস ইকুয়াল টু আর থিটা রেডিয়ান দিয়ে করলে এই অ্যান্সারটা আসবে। তো এটা হচ্ছে পাই আর থিটা বাই 180, থিটা কি যেই মান দেওয়া আছে। তো এভাবে করলে অ্যাঙ্গেলটা রেডিয়ান হয় বিধায় আমরা থিটা বাই 180 মানে এই ফরম্যাট দিয়ে করব। ওকে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই আমরা রায়হান, দেখি সবাই বুঝতে পারছে কিনা যে এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 কেন আসছে, এটা বুঝছে কিনা সবাই? বুঝতে পারছিস? হাত তুলছিস? ওকে ফাইন, আর লাগবে না, বুঝাই দিচ্ছি, সব বুঝে গেছে। লাস্ট টাইম, লাস্ট রিপ্লাই করতেছি। থেটা হচ্ছে ডিগ্রিতে থাকবে, থেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে এটা হয় রেডিয়ান। দ্যাট ইজ ওয়াই থেটা ডিগ্রি যা থাকবে এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে পাই যাবে রেডিয়ান। ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু আর থেটা, লাস্টে গিয়ে থেটার জায়গায় থেটার মানটা মানে রেডিয়ানের মানটা বসাই দিলে উত্তর পেয়ে যাবা। ওকে, শেষ, মুখস্থ করার দরকার নাই। ওকে, এখন পরের কোশ্চেন, পরের টপিক। এখন আমাদের একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা কত। একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত, আর হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল কত। সিম্পলি বুঝো, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এটা নিয়ে কারো কোনো গেঞ্জাম নেই, পাই আর স্কোয়ার, ডান। সো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এখানে লেখা আছে দেখো, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কি জিনিস? পাই আর স্কোয়ার হচ্ছে সিম্পল জিনিস, পাই হচ্ছে পাই, আমরা জানি মান, আর হচ্ছে রেডিয়াস। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে প্রায়ই বলে এই যে একটা বৃত্তচাপ, এই যে এবি চাপ, এই এবি চাপ দিয়ে বৃত্তের কেন্দ্রে ধরো একটা কোণ হলো থেটা।
তাহলে এবি চাপ দিয়ে এই যে অংশটুকু হইলো, এই যে অংশটুকু হইলো, এই অংশটুকুর ক্ষেত্রফল কত? এই অংশটাকে নাম হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট চাপ দিয়ে বৃত্তের কেন্দ্রে যতটুকু অংশ উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এটাকে সহজ করে বললে, তোরা প্রত্যেকেই ভাই দোকানে গিয়ে পিজা খাইছিস না? পিজা পিজার স্লাইস পাইছিস না? স্লাইস। ওই পিজার স্লাইস এটার নামই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তার মানে এটাকে আরেক নামে ডাকায়। নামটা কি? এরিয়া অফ পাই। পাই যে পিজার পাই থেকে আসছে, এটাকে ডাকা হয় কি নামে? ইংলিশ নাম কি? এরিয়া অফ পাই। এরিয়া অফ পাই এটা হচ্ছে ফর্মুলা, মানে নাম আরেকটা নামকরণ, যে এরিয়া অফ পাই দিয়েও কি বোঝায়? বৃত্তকলার ক্ষেত্রফল। সেটা কি? সেটা হচ্ছে এই অংশটুকু। এটা বের করার ওয়ে, সঠিক ওয়ে হচ্ছে, আমি লিখে দিচ্ছি সবাইকে, ফর্মুলা লিখে রাখো, এগুলা কিচ্ছু করার দরকার নাই। লিখবা বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান হাফ আর স্কয়ার থেটা। শেষ। সবাই লিখে রাখো হাফ আর স্কয়ার থেটা। হাফ আর স্কয়ার থেটা। যে কোনো বৃত্তাংশ দিয়ে বৃত্তকলার ক্ষেত্রফলটা কি? হাফ আর স্কয়ার থেটা। আর কি? আর হচ্ছে রেডিয়াস। থেটা কি? থেটা হচ্ছে ওই বৃত্তচাপ দিয়ে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, থেটা। আবারও একই প্রশ্ন থাকবে যে ভাই এই ফর্মুলা তো অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন এটা হবে রেডিয়ান, ডিগ্রিতে হলে হয় না। তাহলে কি করতে হবে? এই যে থেটা পার্টটা আছে, থেটা ডিগ্রিটা আছে, এটাকে রেডিয়ানে আনতে হবে। কি করতে হবে? থেটা ছিল ডিগ্রি, আনতে হবে রেডিয়ান। কিভাবে আনবো? থেটাকে আমরা জানি, একটু আগে বলছিলাম যে পাই বাই 180 দিয়ে গুণ করলেই এটা কি হয়ে যায়? রেডিয়ান। সো লাস্টে যে এই ফর্মুলাতে থেটার জায়গায় পাই থেটা বাই 180 বসালেই এটা চলে আসবে। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি আসবে? s ইজ ইকুয়াল টু হাফ আর স্কয়ার থেটা হচ্ছে এটা। তাহলে পাই থেটা ডিভাইড বাই 180 করলেই আমাদের আলটিমেট অ্যান্সারটা চলে আসবে, এবং এটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলা। তাহলে এইটাকে মুখস্থ না রেখে এইটা মুখস্থ রাখাটা ইজিয়ার, যে হাফ আর স্কয়ার থেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, আর থেটা থাকবে অলওয়েজ ডিগ্রিতে, আনতে হবে রেডিয়ানে। রেডিয়ানের নিয়ম তো আমরা একটু আগে শিখে আসছি যে ভাইয়া ডিগ্রি থেকে রেডিয়ানের নিয়ম হচ্ছে ওই ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই রেডিয়ান হয়ে যায়। কেন হয় একটু আগে ব্যাখ্যা করে আসছে, এই যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, সেখান থেকে আসছে। ওকে, সো আমরা বুঝলাম যে যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কয়ার। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে যেই কোণটা উৎপন্ন করছে সেই কোণটা, এবং পায়ের মান আমরা জানি 180 মান তো 180 থাকবে, বসাই দিলেই এই যে এরিয়া অফ পাই বা পিজার যে স্লাইস, বাসায় যে বসে বসে করবি, যেটা পিজা নিবি, পিজা নিয়ে পিজার একটা স্লাইস টান দিবি, টান দিয়ে এটা খাবি, খেয়ে বলবি যে এটার এরিয়া কত ছিল। কিভাবে বের করতে হবে? এই ফর্মুলা। তোরা কি এটা জানিস যে পিজা যখন তোরা অর্ডার দেস, লেখা থাকে না যে পিজা 12 ইঞ্চি পিজা বা 8 ইঞ্চি পিজা, এটা মানে কি? এটা কি রেডিয়াস? না, এটা কিন্তু ডায়ামিটার, মানে ব্যাস। ব্যাস দেওয়া আছে 12 পিজা, তার মানে হচ্ছে আলটিমেটলি পিজার রেডিয়াস হচ্ছে 6। ওকে, সো ওইখান থেকে আর পেয়ে যাবি, তারপর দেখবি যে পিজার যে স্লাইসটা, ওই স্লাইসটার কোণটা কত কত ডিগ্রি হইলো। যে কোণটা হইছে এই কোণটা পাইতে আমাকে হবেই, একটা কম্পাস নিয়ে বা একটা চাঁদা নিয়ে বসবি যে কোণটা হচ্ছে আনুমানিক ধরলাম 30 ডিগ্রি, ওই 30 ডিগ্রি বসাই দিলেই আলটিমেটলি উত্তর পেয়ে যাবো। ওকে, সবাই তাইলে আজকের পরে পিজা খাওয়ার সময় পিজার একটা স্লাইসের এরিয়া বের করবি, মানে এরিয়া অফ পাই বা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে ফেলবো আমরা। ওকে, আচ্ছা এবার চ্যাট কি চলতেছে? আচ্ছা চ্যাটের মধ্যে কি লিখছে একটু দেখি তো, ওই যে সামিউলের লেখাটা একটু পড়বো আমরা, এইটা হ্যাঁ। দাদু বৃত্তাংশের ক্ষেত্রফল সিয়ামুল এস ইজিক্যাল টু কি? এ এবং বি এর সরলরৈখিক দূরত্ব, নাকি এ বি অংশকে টেনে সোজা করলে যে দৈর্ঘ্য হয়? টেনে সোজা করলে, রাইট। সিয়ামুল, এটা হচ্ছে যে মানে একটা তার দেখাইলেন না, এই তারের যে এইরকম অংশটা, এই অংশটা এটাকে টান দিলে যেটা হবে, এইটা হচ্ছে আমার আলটিমেটলি ওই বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে, আই গেস ক্লিয়ার। দেখি নতুন কোনো মেসেজ আছে কিনা। পিজা তোরা পছন্দ করিস না? পিজা খাস না? পিজা খাইতে হবে। পিজা খেলে জীবন সুন্দর হবে, কারণ পিজা খাইলে অঙ্ক করতে পারবি, আর অঙ্ক করতে পারলে জীবন সুন্দর। ঠিক আছে, কমেন্টটা অফ করে দিই আমরা এখন, দরকার নেই আর। ওকে, চলো আমরা তাহলে কি কি শিখলাম? আমরা শিখলাম বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য, এবং ওই বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে বৃত্তের কলার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ফর্মুলা হচ্ছে এখানে লেখা আছে সবগুলো, ডান। এখন আমরা একটা পোল কোশ্চেন করব, যা তোমাকে শিখাইলাম তা পরীক্ষায় কেমনে আসতে পারে, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়ে আগে, তারপর তোমাকে আমি কোশ্চেনটা লঞ্চ করতেছি। তোমাকে দেওয়া আছে একটা অর্ধবৃত্ত, খেয়াল রাখো জিনিসটা, অর্ধবৃত্ত মানে কি? অর্ধবৃত্ত মানে হচ্ছে অর্ধেক বৃত্ত, মানে হাফ সার্কেল। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে, যদি এই একটা বৃত্ত হয়, এই বৃত্তের ধরো আমি
এইটুকু এটা হচ্ছে ব্যাস, ধরে নাও এটা হচ্ছে ব্যাস, তাহলে এই যদি এটা যদি ব্যাস হয় তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই অংশটুকু হচ্ছে অর্ধবৃত্ত। এই যে এটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত, ঠিক আছে? একটা বৃত্তের ব্যাস বরাবর অর্ধেক বৃত্ত। তোমাকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে, তোমাকে এখানে কত দিয়েছে, 25.135 বর্গ সেন্টিমিটার হলে এই বৃত্তের রেডিয়াস কত। আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি একটা বৃত্তের এরিয়া কত, বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। পুরা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। তোমাকে বলছে অর্ধবৃত্ত, তাহলে কি করতে হবে, এই অর্ধেক, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু হবে এটার অর্ধেক, তার মানে কি হবে, পাই আর স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে এইটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাকে এই অর্ধেক বৃত্তের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 25.135, তাহলে এইটার মান দেওয়া আছে 25.135। এখান থেকে ক্যালকুলেট করে সবাই বলো আর এর মানটা কত হবে। এই প্রশ্ন যে এই বৃত্তের রেডিয়াস কত। অর্ধবৃত্ত মানে কি, পুরা বৃত্ত পায়ের স্কয়ার হলে এটা হবে পায়ের স্কয়ার বাই 2, মানে অর্ধেক। এই অর্ধেকের মান দেওয়া আছে, সেখান থেকে আর কত হবে, পোল লঞ্চ করে দাও। আমি কিন্তু আমার ধরন নিচ্ছে এটা যে আমি পোল কোশ্চেন অনেকটা আগায় দেই যাতে করে তোমরা করতে পারো। সো সবই করে দিছি, তুমি জাস্ট ক্যালকুলেট করে বের করবা কত হয় অ্যান্সারটা। জাস্ট ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। আমি আমার মতো করতে থাকি, তোমরা করো। 25.135 ইন্টু 2 ভাগ হচ্ছে পাই তার রুট। পেয়ে গেছি আমি, ইয়েস, আমি অ্যান্সার পেয়ে গেছি। তোরাও অ্যান্সার পেয়ে যাবি। ক্যালকুলেটর থাকলে 2 সেকেন্ড লাগে করতে, আর ক্যালকুলেটর না থাকলে মাথা চাপড়ায় লাভ নাই, কারণ পায়ের মান ওই 3.1416 বসানোর পরে এই গুণ টুন করা ক্যালকুলেটর ঝামেলা যাবে। সো আমি দেখতে পাচ্ছি 239 জন অ্যান্সার করছিস, এর মধ্যে মাত্র 104 জন কারেক্ট। বাকিদের ধরে নিলাম তোদের মেশিন নাই, তোদের মেশিন নষ্ট, যন্ত্র নাই তোদের, নাহলে তোদের উপায় নাই, নাহলে তোদের না পাকানোর কারণে সব তো করে দিছি। তাহলে যারা যারা মেশিন আছে তারা পারছে। এর মধ্যে প্রতীতি রয় সবার আগে পারছে, রুবাইয়া তাসনুমা সেকেন্ড, অমৃতা থার্ড, লতিফা ফোর্থ, ইয়াসিন ফিফথ, সুমাইয়া আক্তার শিমু সিক্সথ, উম্মে হাবিবা সেভেন্থ, মোল্লা নাহিদুজ্জামান এইট, এবং তাজরিমিন তৌফিক নাইন্থ, লাস্টে অসীম, অসীম হচ্ছে 10th। ফাইন। তো বাকিরা এটা করলেই পারবা, আমি করে দিচ্ছি। একটু জাস্ট খালি আর স্কয়ার সমান 2 দিয়ে গুণ করবা, 25.135 কে 2 দিয়ে গুণ করবা, দেন এটাকে পাই দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে তাকে রুট করে দিবে। সুতরাং আর মানটা হবে কি, রুট যা আসে এটা করলে আসবে হচ্ছে 4, মানে অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি আসবে 4.00 সামথিং আসবে। তো 4 যেহেতু আমার এক্স্যাক্টলি আছে অ্যান্সারটা, তো এখানে বলবা যে আসন্ন মান, মানে এটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 4 সেন্টিমিটার হচ্ছে এটার অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, এবং বেসিক ক্যালকুলেশন আর কিছু না। আমরা প্রথম পোলটা শেষ করলাম। প্রথম পোলের পরে আমরা যাব হচ্ছে পরের কোশ্চেনে। এবার আমার কাছে একটা প্রশ্ন দেওয়া আছে, যে যা যা থিওরিগুলো পড়লাম ওই থিওরিগুলোর আলোকে একটা প্রশ্ন দেওয়া আছে। পরীক্ষায় যদি সিকিউ ভিত্তিক প্রশ্ন হয়, সিকিউর ক খ কতে থাকবে না, খ বা গতে এই টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন তোমার আমি প্রশ্নটা পড়ে দেখাই, যে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, খুশি আমরা। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 56 ডিগ্রি কোণ, আমরা খুশি। বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে হচ্ছে এস, এই যে এইটা বৃত্তচাপের দৈর্ঘ্য মানে হচ্ছে এস, এবং বলেছে বৃত্ত কলার ক্ষেত্রফলটা কত হবে। বাহ, জীবনে এর থেকে সহজ অঙ্ক আমি জীবনে দেখি নাই, তোরা দেখলে আমাকে জানাইস। এই হলো একটা বৃত্ত দেওয়া আছে, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধের মান দেওয়া আছে 8, নাম দিলাম এটাকে 8। এবার তোকে বলেছে একটা বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 56 ডিগ্রি, তাহলে একটা কাজ করি, আরেকটা বৃত্তচাপ কর্তন করি এরকম ভাবে। এই হলো বৃত্তচাপ, এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করছে কয় ডিগ্রি, 56 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 56 ডিগ্রি। আমাকে বের করতে বলছে এই অংশটা কত, তার মানে এই অংশের নাম দিলাম এস, আর এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা, সব দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, থিটার মান দেওয়া আছে 56 ডিগ্রি। আমাদেরকে অবশ্যই ডিগ্রিটা কিসে আনতে হবে, রেডিয়ান। তো ডিগ্রি লিখবি 56 কে আমরা জানি পাই বাই 180 দিয়ে গুণ দিলেই এটা কি হয়ে যায় দাদু ভাই, রেডিয়ান হয়ে যায়। প্রথম যে কাজটা করব, ক্যালকুলেটর দিয়ে এটাকে রেডিয়ানে নিয়ে আসবো। 56 ইন্টু শিফট পাই ভাগ 180 করলে পাওয়া যায়, আমি অ্যান্সারে লিখবো, এসডি তে লিখবো, সেটা হচ্ছে কত আসে, 0.9774 আনুমানিক আসন্ন মান। হ্যাঁ, এটা হচ্ছে আমার রেডিয়ান।
তাহলে 56 ডিগ্রিকে রেডিয়ানে আনলে 0.9774 রেখে দিলাম। এইবার আমাকে বলছে বৃত্ত চাপের দৈর্ঘ্য, তাহলে আমরা জানি বৃত্ত চাপের দৈর্ঘ্য মানে হচ্ছে এস। তাহলে এস সমান সমান কি, এস সমান সমান আর থিটা। আর কত, আর তো দেওয়াই আছে 8, তাহলে আর এর মান দেওয়া দাও 8, আর থিটা কত পাইলা 0.9774। এটা বসায় দাও, উত্তর আসবে কিসে, সেন্টিমিটারে। দেখি কত আসে, এটার সঙ্গে 8 গুণ করি, পাবো হচ্ছে আলটিমেটলি অ্যান্সার পাবো হচ্ছে 7.8191 সেন্টিমিটার। আমি প্রত্যেকটাকেই 4 ঘর রাখবো, এবং এইরকম সাইন দেওয়া মানে কি, আসন্ন মান, নট এক্স্যাক্টলি আসন্ন মান। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তচাপের লেন্থ। এর পরের পার্ট কি বলছে, বৃত্ত করার ক্ষেত্রফল, তার মানে হচ্ছে যে এই অংশটুকু, এই পুরো অংশটুকু কত, এই পুরো অংশটুকু কত। এটাও সহজ, আমরা জানি বৃত্তের কলার ক্ষেত্রফল, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। তাহলে হাফ তো হাফই, আর কত, আর এর মান হচ্ছে 8, তাহলে বসায় দাও 8 স্কয়ার, আর থিটার মানটা মাত্র পাইছো 0.9774, 0.9774 বসায় দাও। অবশ্যই এটা যেহেতু ক্ষেত্রফল, এককটা কি হবে, সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ, সেন্টিমিটার স্কয়ার লিখে দাও। সো এটাকে ক্যালকুলেটর দিয়ে করে দাও, কত আসে 0.9774 ইন্টু 64 ভাগ 2 করলে পাওয়া যায় 31.2768 সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা লিখবো হচ্ছে আসন্ন মান। তাহলে এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার, যে বৃত্তে চাপের দৈর্ঘ্য। এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার, বৃত্ত চাপের থেকে বৃত্তকলার ক্ষেত্রফল। ডান। তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে আজান দিয়ে দাদুর নাম স্মরণ করে উপরওয়ালার দিকে তাকায়ে অঙ্ক করে দিবি, ফুল মার্কস বিন্দাস। দেখি চ্যাট বক্সটা একটু ওপেন করে সবাই বুঝতে পারছিস কিনা বল, হাত তুলে একটু। দাদু ভাই বুঝতে পারছি অঙ্কটা ক্লিয়ারলি, বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ দাদু যে বলেছিস ভালো মতো বুঝায়েন, বুঝতেছিস তো? আচ্ছা, না আছে কয়েকজন, এর থেকে সহজ অঙ্ক পৃথিবীতে নাই। না থাকলে তাদের না, 9 একার না লেখাটা সহজ, বাট বুঝানোটা আবার একটু কঠিন হয়ে যায় আর কি। তাই আমি আবার রিপিট করে দেই। আমাকে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান 8 সেন্টিমিটার। ওই আর হচ্ছে বৃত্ত একটা চাপ দেওয়া আছে এস, জানি না কতটুকু। ওই চাপটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে 56 ডিগ্রি কোশ্চেনে বলে দেওয়া আছে। তো 56 ডিগ্রিকে অলওয়েজ ডিগ্রি পাইলে এটাকে পাই বাই 180 দিয়ে গুণ দিয়ে বের করবে রেডিয়ানে কত হয়, ক্যালকুলেটর দিয়ে বের করে রেখে দিবি। দেন আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, আর এর মান 8, থিটার মান মাত্র পাইলাম, বসাই দিলে পেয়ে যাবো হচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্যটা। দেন বলছে ক্ষেত্রফল, এই যে পাই, এরিয়া অফ পাই, সেটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। তাহলে হাফ তো হাফই, আর এর মান তো জানি 8 স্কয়ার, থিটার মান বসাই দিলাম, ক্যালকুলেট করলাম, কাজ শেষ। এখন তোরা বল, এই জিনিস আরেকবার বুঝান, বলা মানে কি পাপ না? দাদুরে একটা হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দেওয়া না, দাদু বুঝি নাই, হাতুড়ি দিয়ে বুঝাই দিলেন আবার, হ্যাঁ আবার বলেন, আবার বলেন, হ্যাঁ এটা বলা ঠিক আছে? সবাই ক্লিয়ার? ইয়েস, বুঝেছি, এখন না বোঝার কারণ নাই। ওকে ওকে, সো প্রথমে বের করছি বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এরপর হচ্ছে ক্ষেত্রফল। ডান। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার অফ করে দিই, আমরা পরের অঙ্কে যাই। এইবার পরের একটা পোল কোশ্চেন আমাদের কাছে আছে। এই পোল কোশ্চেনটাও খুব সুন্দর, আমরা আগে একটু পোল কোশ্চেনটাকে রিমেক করি, দেন তোমাদের দিয়ে করাবো। কোশ্চেনটাই বলছে একটা বৃত্ত কলার ক্ষেত্রফল। এবার তোমাকে বৃত্ত কলার যে এই আগের অঙ্কটা যেটা ছিল, এই যে এইটা, যে হাফ আর স্কয়ার থিটার মান তোমাকে দিয়ে দিছে, যে বৃত্ত কলার ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, এবং বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধের মান দেওয়া আছে 21 মিটার। ফাইন। তো বলছে বৃত্ত কলাটি কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ করে। দেখো ভাই, দুনিয়াতে এর থেকে সহজ কোনো অঙ্ক হইতে পারে? যে হাফ আর স্কয়ার থিটা এর মান দেওয়া আছে হচ্ছে কত বল, 77 বর্গমিটার। এখন প্রশ্ন আছে একটা, প্রশ্নটা কি তোরা বলতে পারবি? প্রশ্নটা কি? প্রশ্নটা হইতেছে আমাকে বলছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। বাট আমি যখন এই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলা থেকে সেটাকে ডিগ্রি না রেডিয়ান, দাদু ভাই এটা তো ডিগ্রি নয়, এটা তো রেডিয়ান। তাহলে আমার কি করতে হবে, আমরা জানি এটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে হাফ ইন্টু আর স্কয়ার, থিটা মানে কি, থিটা মানে হচ্ছে পাই গুণন থিটা ডিভাইড বাই 180। কারণ আমরা জানি যে কোনো ডিগ্রিকে এটা দিয়ে গুণ করলে রেডিয়ান হয়, এবং এই রেডিয়ান করেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। তো এখন এইটার মান দেওয়া আছে 77। এখন যদি এখানে আমি ক্যালকুলেট করি, আর এর মানটা বসাই দেই এবং অ্যাঙ্গেলটা বের করি,
ওইটা অলওয়েজ কিসে আসবে, ডিগ্রিতে আসবে, কারণ থিটা নিজে ডিগ্রি, থিটা নিজে ডিগ্রি, বাট পাই থিটা বাই 180 করলে এটা কি হয়ে যায়, রেডিয়ান হয়ে যায়। তার মানে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য রেডিয়ান লাগবে, দেন ফর্মুলাটা অ্যাপ্লাই করে যে অ্যাঙ্গেল আসবে থিটা, এটা কিসে আসবে, ডিগ্রিতে আসবে। তো সবাই এখন এই আর এর মানটা বসাই দাও, আর কত, আর এর মানটা হচ্ছে 21, বসাই দাও 21 স্কয়ার, পাই তো পায়ের মান তোমরা জানো, আর থিটা থিটার মান থাকবে, ডিভাইডেড বাই দাও 180 ইজিক্যাল টু দাও 77। এবার সবাই সবাই ক্যালকুলেটর, মেশিন, যন্ত্র যা আছে তোমাদের, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, যেখান থেকে বের করে ফেলো যে থিটার মানটা কত হয়, এখান থেকে সবাই বের করো থিটার মানটা কত হয়। পোল লঞ্চ করে দাও রায়হান, সব করে দিছি, জাস্ট ক্যালকুলেট করে বের করে আমাকে বলো থিটার মানটা কত হবে, সব করে দিছি আমি। ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ডিরেক্টলি উত্তর চলে আসে, ফর্মুলাতেই খেলা, দুনিয়াতে একটা জিনিস ফর্মুলা, ফর্মুলা মাথায় থাকলে আর দাদুর নাম স্মরণ থাকলে জীবনে আর আটকানোর কোনো মানে কোনো ভয় নাই, সবকিছু পানির মধ্যে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ফর্মুলাটাই খেলা। কত আসে বলি ফেল, কত আসে বলি ফেল, সময় কিন্তু শেষ। সময় শেষ। কত এসছে রে অ্যান্সার, কয়জন পারছে, মাত্র 116 জন পারছে। তোদের মেশিন আসলে আসলেই নষ্ট, তোদের সব নষ্ট, উইপন টিপেন সব নষ্ট। এর মধ্যে শাহ নেওয়াজ হুসাইন রূপম পারছে ফার্স্ট, ফাহমিদা সেকেন্ড, ইয়াসিন থার্ড, মারুফ ফোর্থ, নাদিবা ফিফথ, অমৃতা সিক্সথ, ফারহান সেভেন, মাবেল এইট, মোহসিন নাইন্থ, শাহিন 10th। আজকে অনেকগুলো নিউ নাম পাইলাম, ভালো লাগলো ব্যাপারটা, সমস্যা নাই। সো এটা আমি আর করে দিব না, এটা অ্যান্সার কত ছিল রায়হান, বি। সো তোমরা এটা করবা, করে ধরে মারো কাটো যা মন চাই করো, পায়ের মান বসাও, ক্যালকুলেটর চাপো চাইপো না, যা মন চাই করো, সবকিছু করার পরে একদিন পরে ক্যালকুলেট করলেও পাবি অ্যান্সার কত, ডি ছিল না, ঢাকা ডি ছিল, বি। তাহলে অ্যান্সার হচ্ছে বি, এটা আসবে। তো বাসায় করে দেখিস, নাহলে এখনো করে দেখিস, উত্তর বাংলা মাছের বি হবে। ঠিক আছে। সো আমরা সবাই জানি যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, থিটা ইজ ইকুয়াল টু কি, পাই থিটা বাই 180। কেন, কারণ এটাকে রেডিয়ানে আনলেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। তো এই ফর্মুলাটার মান দেওয়া আছে হচ্ছে 77 বর্গমিটার, আর এর মান দেওয়া আছে 21, বসাই দেওয়ার পরে সবগুলাকে ধরে এই পাশে নিয়ে গেলে আসবে কার মান, থিটার মান। এটা কিসে আসবে, ডিগ্রিতে আসবে, চেঞ্জ করার দরকার নেই। ওকে, তো আশা করি পোল নাম্বার 2 সবার ক্লিয়ার হয়েছে বা ক্লিয়ার করতে পারছি। এবার আমরা যাব হচ্ছে এই চ্যাপ্টারের আরো একটা ম্যাথে, বৃত্তকলার থেকে পরীক্ষায় সিকিউতে প্রশ্ন আসলে কোন ফরম্যাটে আসতে পারে। তো এরকম তোমরা দেখবা যে বড় বড় সিকিউতে খ এবং গতে, মানে তোমার যে 2 নাম্বারের জন্য বা 3 নাম্বারের জন্য বা 4 নাম্বারের জন্য এই জাতীয় ম্যাথগুলি আসে, সবগুলোর ফর্মুলা কিন্তু এক, আইডিয়া সেম, থিম সেম, জাস্ট সবই সেম। তোমার মাথাটা খালি রাখতে হবে ঠান্ডা, মনে রাখবা পৃথিবীর যে যাই করো না কেন, মাথা বা মগজ ঠান্ডা রাখতে পারলে, নার্ভকে যত বেশি অভ্যস্ত করতে পারবা প্রেশার নেওয়া, তত বেশি তোমার সাকসেস রেটটা বাড়বে। যত বেশি প্যানিক করবা, এক্সাইটেড হয়ে যাবা, ওভার এক্সাইটেড হয়ে যাবা, তোমার ঝামেলা বাড়বে। তো যে কোনো পরীক্ষায় বা যে কোনো কিছু করতে গেলে ঝামেলা আসবেই, গ্যাঞ্জাম আসবেই, ফেইলিওর আসবেই। ওই যে মাথাটাকে ঠান্ডা রাখার অভ্যাস তৈরি করতে হবে। এটা কেমনে আসবে ভাই, এটা কেমন যে পরীক্ষা হলে বসলাম, দাদু ভাই বলে দিছে আজকেই ঠান্ডা রাখবো, না, হবে না। ব্রেইনকে কন্ট্রোল করার ওয়ে হচ্ছে তোমার হাতে। তুমি যত বেশি বেশি করে এক্সাম দিবা, পরীক্ষা দিবা, যত বেশি প্রেসার নিবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার ব্রেইন ওই জিনিসটার প্রতি অ্যাকাস্টম টু হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। অভ্যস্ত হয়ে গেলে পরীক্ষা হলে ঘাবড়াবা না। মনে রাখবা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এক্সাম হলে বসে কোনো কিছু আবিষ্কার করে নাই, তুমিও কোনো সায়েন্টিস্টের সও না, বা আমিও সায়েন্টিস্ট সও না। আমরা হচ্ছে আম জনতা, ম্যাঙ্গো পিপল। আমাদের জন্য একটাই কাজ, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নট উইমেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো পারফেক্ট হয়ে পরীক্ষাটা যেতে হবে। ঠিক আছে। তো এরকম একটা অঙ্ক দেখো কিরকম আসে পরীক্ষায় কোশ্চেনটা। একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। তার মানে আমি লিখে ফেলি কোনটা কি। আমাকে দেওয়া আছে রেডিয়াস, আর এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমাকে দেওয়া আছে বৃত্তচাপ, তার মানে এস, এস দেওয়া আছে 14 সেন্টিমিটার। ফাইন। আমাদের বলছে দেখো সিম্পল অঙ্ক, বৃত্তচাপটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, তার মানে আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে বলছে, তার মানে আমার লাগবে কি, থিটা। এইটা আমাকে বের করতে বলা হয়েছে। এখন সিম্পল চিন্তা করো, আমি যদি এস ইকুয়াল টু আর থিটা অ্যাপ্লাই করি, এস ইকুয়াল টু আর থিটা অ্যাপ্লাই করি, বাট এই থিটাতে অ্যাপ্লাই করা যায় না। এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করা যায়, এটা একটু বারবার বলতেছি।
এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যায় যখন থেটাটা কি হয়, রেডিয়ানে। তাহলে আমি কি করব, এস রাখবো, আরো রাখবো, থেটাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ দিব, কারণ আমরা বলছি একটু আগে যে ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ দিলে কি হয়, রেডিয়ানে হয়। এখন দেখো তোমাকে কি দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, বসাই দাও 14, আর এর মান দেওয়া আছে 12, বসাই দাও 12, থেটার মান দেওয়া নাই, তো দরকার নাই, দেওয়ার দরকারও নাই। পায়ের মান তুমি জানো 180 তো মানই আছে, তো এই সবগুলা মান যদি বের করতে পারি তাহলে অঙ্ক শেষ। সুতরাং থেটা ইকুয়াল টু কি হবে, সব এই পাশে নিয়ে আসো, 14 গুণন 180, এই পাশে গুণ করলাম, এই 12কে ভাগ করে দাও, ভাগ 12, পাইকেও ভাগ করে দাও, ভাগ পাই, সমান সমান থেটা। তার মানে এই সকল জিনিসগুলোকে কান ধরে এই পাশে নিয়ে আসবা। এবার ক্যালকুলেশন তুমি করবা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে। সো আমরা এটা করে ফেলি, 14 গুণন 180 ডিভাইডেড বাই 12 গুণন পাই, কত আসে রে বল পাগলা, কত আসে, 66.84 ডিগ্রি। তার মানে 66.884 ডিগ্রি, 84 ডিগ্রি। 2 ঘর পর্যন্ত রাখবা এবং বলে দেবা আসন্ন মান প্রায়। তাহলে এটা হচ্ছে আমাদের ওই বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে উৎপন্ন কোণ, অবশ্যই উত্তর হবে কিসে, ডিগ্রিতে। বুঝাইতে পারছি নাকি পারতেছি না, তোরা একটু চ্যাট বক্সটায় বল যে দাদু বুঝতে পারতেছি। বুঝাইতে কি পারতেছি নাকি পারতেছি না, তোরা বল। বুঝতে পারতেছিস, বুঝছি মানে বুঝছিলানি, বুঝছি কি জিনিস রে। আচ্ছা, কিছুই বুঝি নাই যে কয়েকজন, একজন পারি, কিছু বুঝি নাই, কিছু বুঝোস নাই যেটা, তোরা আমার তোর কাছে প্রশ্ন থাকবে, একটু উপরে যা রায়হান, দেখি ওর প্রশ্নটা কি, প্রশ্নটা দেখবো আমি। বুঝছি বুঝছি, এই যে ইফতেখার আহমেদ 3815, কোন পার্ট বুঝিস নাই আমাকে একটু বল। এস ইকুয়াল টু আর থিটা বুঝিস না, এটা ফর্মুলা। আর কি ব্যাসার্ধ, এস কি বৃত্তচাপের দৈর্ঘ্য, ওই যে বৃত্তচাপ, সেটা কি অ্যাঙ্গেল, না বুঝার কি আছে আমাকে একটু বল। পানির মতো ফকফকা না হওয়া ছাড়া এখানে তো কোনো উপায়ই নাই। যদি না হস, দ্যাট মিনস তোরা ক্লাসে আসিস বাট মন আছে অন্য কোনো ব্যক্তির কাছে, ওইখান থেকে মনটাকে ধরে নিয়ে আসো, নাহলে কিন্তু কিছুই বুঝবা না। একজন বলতে পারে দাদু কি যে বুঝি নাই, এটাই বুঝি নাই। তোদেরকে থেরাপি দেওয়া লাগবে, থেরাপি, বুঝার থেরাপি। আজকের থেকে টিচারকে কিছু বুঝাইলে আগে থেকে বলবি দাদু বুঝছি, স্যার বুঝছি, তারপরে একটু প্রশ্ন করবি স্যার এই লাইনটা একটু আরেকবার বললে ভালো হতো, বুঝছি আগে বলবি। শোন, একটা বই আছে হাউ টু সে নো, কাউকে ডিরেক্টলি নো বলাটা উচিত না, সে কষ্ট পায়, স্যাররা তো বেশি কষ্ট পায়। কিভাবে বলতে হয়, খুব ভালো বুঝছি, ফ্যান্টাস্টিক বুঝছি, বাট ওই লাইনটা আরেকবার বুঝতে ভালো লাগবে, এটা যেমন সুন্দর শোনা যায়। আর যদি বলা হয় তুমি কি বুঝেছো, বলি না কিছু বুঝি নাই, এটাতে কিন্তু রিয়াকশনটা আসবে হাইপার, আসবে কি বলতে হবে দাদা বুঝছি, সুন্দর বুঝতে পারছি, 1 নম্বর লাইনটা আগে বললেন, তাহলে কিন্তু ফাইন্ড আউট, পয়েন্ট আউট হয়ে যায়। এটাকে বলা হয় পজিটিভ ওয়ে টু সে নো, পজিটিভ ওয়ে টু সে নেগেটিভ ওয়ার্ডস। এটাতে আর্ট শিখে নিস, জীবনে সারাদিন কাজে লাগবে। কেউ টাকা চাইতে আসছে, বন্ধু টাকা দে, ধার দে, ডিরেক্টলি না বলিস না, ইনায় বিনায় বলবি। কিভাবে বলবি, টাকা তো দিতে চাইছিলাম, তুই আমার ভালো বন্ধু, তুই টাকা চাইছিস, টাকা না দিয়ে উপায় আছে আমার, কিন্তু বিশ্বাস কর বন্ধু, বিশ্বাস কর, গতকালকে আমি টাকা ধার নিয়ে চলতেছি, দেখ পজিটিভ ওয়েতে নেগেটিভ একটা অ্যান্সার দিছি, ও কিন্তু মাইন্ড করবে না, বলবে যে না ঠিক আছে বন্ধু তোর মন আছে টাকা দেওয়ার, বাট নাই, কিছু করার নেই। বাট তুই যদি বলস বন্ধু তোকে টাকা দিবই না, তাহলে কি হইতো, ও সারা জীবন তোর থেকে আড়াল হয়ে যেত, শত্রু হয়ে যেত। তো এটা করার দরকার নেই, পজিটিভ ওয়েতে নেগেটিভ হইতে হবে, এটা আর্ট। ওকে চলো সামনে আগাই। পরের কোশ্চেন, এই দেখো সুন্দর একটা ফিগার দেওয়া আছে, বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম, এগুলা বোর্ডের জন্য মার্ক করা অঙ্ক। হ্যাঁ আমি একটু স্টার দিয়ে দিই এটাকে, খুব সুন্দর অঙ্ক এগুলা। সো এগুলা সুন্দর করে করবা। কোশ্চেনটাকে দেখে ফেলি আমরা আগে। একটা চিত্র দেওয়া আছে, চিত্রের কার বর্ণনা কি তোমাকে দেখতে হবে। তোমাকে দেওয়া আছে এবিসিডি একটা আয়তক্ষেত্র, ফাইন, আমাকে কিন্তু বলে দিছে যে এটা একটা আয়তক্ষেত্র, মানে কি আছে, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, দেন তোমাকে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে যথাক্রমে 12 এবং 10 মিটার। ফাইন, আমরা লিখে ফেলি, এটাকে ধরে নিচ্ছি দৈর্ঘ্য 12, আর এটাকে ধরলাম প্রস্থ 10 মিটার।
ধরে নিলাম বা দেওয়া ছিল, এবং ডিএই একটা বৃত্তচাপ দেওয়াই আছে, দেখো এই যে ডিএই মানে এই যে এটা বৃত্তচাপ, একটা বৃত্তের একটা চাপ, নির্দিষ্ট চাপ, বৃত্তচাপ, এবং বৃত্তচাপ ডিই এর দৈর্ঘ্য ও সম্পূর্ণ ক্ষেত্র। তার মানে তোমাকে বের করতে বলছে কি, তার মানে তোমাকে বের করতে বলেছে, তোমাকে বের করতে বলা হয়েছে এই ডি চাপের দৈর্ঘ্যটা কত হবে এবং এই সম্পূর্ণ ক্ষেত্র, পুরা ক্ষেত্রটা কতটুকু হয়েছে। দ্যাটস ইট, প্রশ্ন বুঝলাম। এখন প্রথমে আমাকে বের করতে বলছে কি, আমি দেখি ফেলি, আমাকে বের করতে বলা হয়েছে এইটা, এই অংশটুকু যে ডিই চাপের দৈর্ঘ্যটা কত, মানে এই বৃত্তাংশের দৈর্ঘ্যটা কত হবে, এই হলো হলুদ অংশটুকু, রাইট? ওকে, সো এখন দেখো আমরা কিভাবে বের করি। প্রথমে দেখো, যদি এইটা একটা বৃত্ত চাপ হয়, মানে বৃত্ত কলার থেকে একটা অংশ হয়, তাহলে অবভিয়াসলি এটা কি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এটা, কারণ বৃত্তের কেন্দ্র হলেই তো চাপ হয়, এবং এই চাপ দিয়ে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটা দেওয়া আছে চিত্রের মধ্যে 30 ডিগ্রি। তো দেখো, যদি এইটা একটা বৃত্তচাপ হয়, মানে এই পুরোটা একটা বৃত্ত ছিল, তাহলে এর একটা অংশ হচ্ছে এইটুকু, তাহলে এইটা যদি, এর নাম কি, বৃত্তের ব্যাসার্ধ, এটার নাম কি, বৃত্তের ব্যাসার্ধ, এবং এটাও 12 হবে। সিম্পল জিনিস, চিন্তা করো, যদি এইটুকু 12 হয়, এটাও 12 হইতে বাধ্য, কারণ এটা দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। সিম্পল জিনিস। তো আমরা পেয়ে গেলাম আমাদের যে বৃত্ত কলা নিয়ে কাজ, ওই বৃত্ত কলা বৃত্তাংশের রেডিয়াস হচ্ছে আর, আর এর মান হচ্ছে 12, ঠিক আছে, এবং এর কেন্দ্রে উৎপন্ন কোণ 30, এটা বললাম থিটা, বের করতে বলছে এস কত, মানে ডি কত, তাহলে আমরা এটাকে ধরে নিব এস, ধরি ফার্স্টেই ধরি ওই ডিই সমান সমান হচ্ছে এস। ওকে, আমরা কি জানি, আমরা সব জানি, দুনিয়াতে আমরা সব জানি, আমরা জানি এস সমান সমান আর থিটা, থিটাকে আনতে হবে কিসে, রেডিয়ানে, তো থিটাকে অবশ্যই পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, ইজিক্যাল টু এস। এটা হচ্ছে ফর্মুলা, পেয়ে গেলাম। এখন এই ফর্মুলায় এস এর মান আমাকে বের করতে বলছে, আর এর মান প্রশ্ন দেওয়া আছে, আর এর মান 12, এখানে আর এর মান 12 আগেই দেয়া ছিল, বসাই দাও আর এর মান 12, সুতরাং আর এর মান 12 বসাইলাম, থিটার মানটা কত দেওয়া আছে, কয় ডিগ্রি, 30 ডিগ্রি, লেখো 30, 30 ডিগ্রি, পাই তো পাই, আর 180 তো 180, তাহলে পাই পাই করে পই পই করে ক্যালকুলেটরটা ইউজ করে বের করে ফেলো এই মানটা কত হবে। তো 12 গুণন 30 গুণন শিফট পাই ভাগ 180 ইজিক্যাল টু কত হয় বল, 6.2831, 6.2832। এটা কিসে আছে এককটা, মিটার, তাহলে মিটার, এত মিটার, পাশে অবশ্যই লিখে দিবি প্রায়, এই প্রায় দিয়ে কি বোঝাচ্ছে, আসন্ন মান। তাহলে এইটা হচ্ছে আমাদের ওই বৃত্ত চাপের দৈর্ঘ্য। ডান, প্রথম পার্ট শেষ, একদম সহজ। এর পরের পার্ট বলছে পুরা ক্ষেত্রটা কত হবে। এখন দেখো পুরা ক্ষেত্র কিন্তু খুবই সহজ। প্রথমে চিন্তা করো, এখানে ক্ষেত্র আছে কয়টা, একটা আছে আয়তক্ষেত্র, একটা আছে বৃত্তকলা। তো বৃত্তকলার জন্য আমি বৃত্তকলার ফর্মুলা ইউজ করব, আয়তক্ষেত্রের জন্য কি করব, আয়তক্ষেত্রের ফর্মুলা ইউজ করব। দেখো কিভাবে করি, সিস্টেমটা খুবই সহজ, একটু এখানে বার করে দেই। এখন দেখো প্রথমে কি বলবো, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল এটা আগে বের করি। এটার ফর্মুলা কি, হাফ আর স্কয়ার থিটা, বাট থিটা কি অ্যান্সার না, থিটা কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, থিটা ইনটু পাই ডিভাইডেড বাই 180, এটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল ফর্মুলা। এখন এখানে আর এর মান দেওয়া আছে, লিখে ফেলো, হাফ আর এর মান হচ্ছে কত, 12, তাহলে 12 স্কয়ার ইনটু থিটা, থিটার মানটা আমার দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, দেখো 30, আর পায়ের মান তো পাই, 180 মানে 180, এবারও পাই পাই করে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলো বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হইল। তাহলে 12 স্কয়ার ইনটু 30 ইনটু শিফট পাই ডিভাইডেড বাই ভাগ হচ্ছে 180 গুণন 2, এই যে 2 আছে কিন্তু, তো পাবো হচ্ছে আলটিমেটলি আমাদের এইটুকু এরিয়া, যে এইটুকু এরিয়া হচ্ছে 37.6991, অবশ্যই হবে মিটার স্কোয়ার। কেন মিটার স্কোয়ার, কারণ ভাইয়া এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এককটা কিসে হয়, বর্গ। তাহলে পাইলাম হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, বাট এটা কিন্তু আমার অ্যান্সার না, অ্যান্সার লাগে পুরাটা। তাহলে এভাবে বের করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, লিখে ফেলো সবাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা সবাই জানি
পৃথিবীর সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 20। তাহলে 12 গুণ প্রস্থ হচ্ছে 10, 10 ইকুয়াল টু করলে হবে 120, এটাও হবে মিটার স্কয়ার। তাহলে এখানে পাইলাম কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে পেলাম কি? তোমার বৃত্তকলার ক্ষেত্রফল। সুতরাং মোট ক্ষেত্রফল হবে, পাশে লিখে ফেলো। সুতরাং মোট, আমি কই লিখবো, জায়গায় তো নাই রে। আচ্ছা এখানে লিখি, অন্য কালিতে লিখি, অন্য কালিতে লিখি, ধর এটাতে লিখলাম। সুতরাং মোট ক্ষেত্রফল, সুতরাং মোট হবে, এইটার সঙ্গে এটা যোগ করে দে, তো এটার সঙ্গে এটা যোগ করে কত হয়? যোগ 120 করলে হবে হচ্ছে 157.6991 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের পুরো অংশটুকুর ক্ষেত্রফল। ডান। তো আমি কি করেছি, আমি আবার রিপিট করছি। প্রথমে আমাকে বলে দেওয়া আছে যে ওই ডি বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে আমাদের এইটা যদি কেন্দ্র অবশ্যই হবে, তাহলে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা হচ্ছে কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এর মান 12 দেওয়াই ছিল। তাহলে এটাও 12, এটাও 12, তাহলে এটাও 12, তাহলে 12 হচ্ছে আমার রেডিয়াস কার? এই বৃত্তকলার। তাহলে আর এর মান জানি, অ্যাঙ্গেল জানি, লাগবে হচ্ছে এস। এস ইজ ইকুয়াল টু কি? আর থিটা। থিটা ইজ ইকুয়াল টু কি আবার? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 100 দিয়ে গুণ করতে হয় রেডিয়ান আনতে গেলে। সো এখান থেকে আর এর মান, থিটার মান সব বসলে পেলাম হচ্ছে এস এর মানটা পেলাম এত মিটার। ডান, এটা লেন্থ, তাই মিটার দিয়ে আনসার। এরপরে বলছে পুরাটার ক্ষেত্রফল, তাহলে কি করতে হবে? একবার বের করতে হবে বৃত্তকলার ক্ষেত্রফল, আরেকবার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তকলার ফর্মুলা কি? হাফ আর স্কয়ার থিটা। থিটা কিন্তু ডিগ্রি না, রেডিয়ান, তাই পাই বাই 100 দিয়ে গুণ করতে হবে। এবার আর এর মান, থিটার মান, পায়ের মান সব বসে পেলাম হচ্ছে বৃত্তকলা 37.6991 মিটার স্কয়ার। এবার লাগবে হচ্ছে এই আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 10, গুণ দিলে হচ্ছে 120। তাহলে এই এরিয়া আর এই এরিয়াকে যোগ করলে পাবো পুরোটা এরিয়া। এই যোগ করে দিছি, পাইছি হচ্ছে 157.6991 মিটার স্কয়ার। প্রায়, অবশ্যই উত্তরের মধ্যে প্রায় শব্দটি লিখতে হবে, নাইলে মার্কস কাটা যাবে। এই হচ্ছে অ্যান্সার। এইবার চ্যাটটা একটু ওপেন করে দে। তোদেরকে শিখাইছি হাউ টু সে নো, এটা বুঝে সবাই চ্যাট বক্সে লেখ, বুঝতে পারছিস কিনা ক্লিয়ারলি, পানির মতো পরিষ্কার কিনা। এবার দেখি কোনো এন আসে কিনা। দেখ দেখ, কাজে দিছে। এই দেখতো কোনো এন আসছে কিনা। আসছে একটাও? কোনটা দেখি, দেখা তো একটু, একটা এন দেখা। একটা নো পাইছি কিনা বুঝি নাই। এই যে না, না পাইছি, না পাইছি, না পাইছি। ফারহান আহমেদ, আবারও বলতেছি, ডিরেক্টলি না না বলে বলবি বুঝেছি কিন্তু আরেকবার বলেন, ঠিক আছে? সোহেল, তোকেও বলছি, কি বুঝিস তাই আমাকে মেনশন করে দিস। এটা ভেঙে ভেঙে কয়েকবার করে বলছি, চিত্র সুন্দর রেখে দেওয়া আছে, তাহলে এই কাজ শেষ। মুক্তাও নো বলছিস, নিউটন বিশ্বাস, তুই তো বিজ্ঞানী, তুই নো বলিস কেমনে? নো বলার কারণ নাই। নাফিস নো। কোন পার্টটা বুঝিস তুই আমাকে আবার বলিস, আই উইল গেট ব্যাক টু ইউ, বাট ডোন্ট সে নো ডিরেক্টলি। ওকে, ফ্যান্টাস্টিক, বুঝতে পারছি। প্লিজ স্যার আরেকবার বোঝান, এটা ভালো লাগছে, সমস্যা নাই, বলবো। ওকে, প্রথম অংশটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আর এর মান হচ্ছে যে এইটা, যেহেতু এইটা বৃত্তের কেন্দ্র, তাহলে এটা অবশ্যই রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা যদি 12 হয়, এটা 12 হবে। আর এর মান 12 নিছি, আর এর মান 12, আর অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, সেটাকে নিয়ে গেলাম রেডিয়ানে, গুণ করলাম, পাইলাম হচ্ছে এস এর মান। এবার এইটার এরিয়া কি? হাফ আর স্কয়ার থিটা, এবং এর সঙ্গে পাই বাই 180 গুণ করতে হবে। কেন? কারণ রেডিয়ানে আনতে হবে। আনলাম, পাইলাম হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, মানে এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেন আয়তক্ষেত্রের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, পাইলাম হচ্ছে এটা ক্ষেত্রফল, যোগ করলাম, কাজ শেষ। ওকে, ফ্যান্টাস্টিক। এবার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। অনেকবার বলেছি, তাই অনেক কষ্ট করছি, তো এখন এটা স্ক্রিনশট নিয়ে ফেল আমাকে সহকারে। ওকে, আমাকে দেখা যায় না, লেখা আটকে গেছে। আচ্ছা ওকে, স্ক্রিনশট নিতে পারলে ভালো কথা, না তুলে আবার নিয়ে। এই স্ক্রিনশট সহকারে গ্রুপে পোস্ট করবি। হাউ টু সে নো, এটার একটা ব্যাখ্যা দিছি, ওই ব্যাখ্যা সহকারে লিখবি, এবং কতটুকু বুঝতে পারছিস সেটার ফিডব্যাক জানাবি। অবশ্যই অবশ্যই শিখবো জিতবো গ্রুপে, ঠিক আছে? ডান। এবার চলে আসো বাদু ভাই, আরো একটা অঙ্ক করে ফেলি। সহজ সহজ অঙ্ক, ইজি অঙ্ক, আরাম করে করে ফেলবো, কোনো সমস্যা নাই। একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন করে 75 ডিগ্রি কোণ। বা বৃত্তাংশের ক্ষেত্রফল কত? আমরা সবাই জানি এই বৃত্তাংশের ক্ষেত্রফল বের করাটা খুবই সহজ। এই যদি একটা বৃত্ত হয়, এই যদি একটা বৃত্তের কেন্দ্র হয়,
আরেকটা যদি এরকম হয় তাহলে আমাকে বের করতে বলেছে এই অংশটা আছে 75 ডিগ্রি, আমাকে বের করতে বলেছে পুরো বৃত্তের ক্ষেত্রফল। তার মানে আমি যদি ডট ডট দিয়ে বুঝাই, এই তারপরে এই 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 তারপরে এই এরিয়া অফ পাই বলা হয় এটাকে, এই অংশটুকু কতটুকু হবে সেটা সিম্পল জিনিস। সো আমরা করব কেমনে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার, উৎপন্ন কোণ থিটার মান দেওয়া আছে 75 ডিগ্রি, লাগবে ক্ষেত্রফল। সুতরাং এই এরিয়া অফ পাই বা বৃত্তকলার ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, অবশ্যই আনতে হবে কিসে, রেডিয়ানে। তাহলে পাই ডিভাইড বাই 180 দিয়ে গুণ দিয়ে দিব। সো হাফ এর মান তো হাফ, আর এর মান হচ্ছে 14, তো 14 স্কয়ার, থিটার মান হচ্ছে 75, তাহলে 75 ডিগ্রি ইনটু পাই ডিভাইড বাই 180, ক্যালকুলেটর দিয়ে করে দেখো কত অ্যান্সার আসে। আমি একটু করে দেখি, যেটা হচ্ছে অ্যান্সার, ওটা অ্যান্সার হবে 14 স্কয়ার ইনটু 75 ইনটু শিফট পাই ভাগ হচ্ছে 360 দিয়ে দিলাম একবারে, কত আসবে 128.128.17। অবশ্যই এরিয়া মানে কি সেন্টিমিটার স্কয়ার, পাশে কি লিখতে হবে প্রায়, কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু পায়ের মান বসাচ্ছি, পায়ের মান বসানো মানেই কিন্তু আসন্ন মান, এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না আমরা। ওকে, এই হচ্ছে অ্যান্সার। তো এটা তো আর জিজ্ঞেস করার দরকার নাই, এটা আসলে সবাই বুঝতে পারছিস বলে আমার ধারণা, আশা করি কোনো ঝামেলা এখানে নাই। ওকে, আচ্ছা, কোনো ঝামেলা আছে কিনা বল, থাকলে চ্যাট বক্সটা ওপেন করে দাও। কোনো ঝামেলা থাকলে একটু বল, এখনো সময় আছে, একটু বলে ফেল, সমস্যা নাই। আসেন ভাই কোনো ঝামেলা নিয়ে নাই। প্রথম অংশ কোনটা, এইটা, এটা প্রথম অংশ, মানে আগের কোশ্চেনটা বুঝছিল, ওটা বলে দিয়েছি অলরেডি। এই ম্যাথটা নিয়ে তো কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। ওকে, নাই নাই আসলে নাই। আচ্ছা চলো সামনের দিকে আগাই, পরের ম্যাথে যাই আমরা একটু, আর একটু বেশি বেশি দূর নাই, অল্প একটা ম্যাথ বাকি আছে। একটা পোল কোশ্চেন আছে, এটা দেওয়ার আগে, লঞ্চ করার আগে তোমাকে একটু বলে দেই, একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, একটু খেয়াল রাখবা প্রশ্নের মধ্যে কোথায় দেওয়া আছে ব্যাস, কোথায় দেওয়া আছে ব্যাসার্ধ, কারণ তোমাদের পরীক্ষা হলের মধ্যে তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করবে, তুমি চোখের পলকেই দেখবা না ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা। সো এখানে ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা সবাই জানি, ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এখানে যদি তোমাকে দেওয়া আছে ব্যাস, মানে ডায়ামিটার দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে রেডিয়াসটা কত হবে ভাইয়া, ডায়ামিটারের অর্ধেক, মানে 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1 সেন্টিমিটার। তার মানে আমার এই বৃত্তের রেডিয়াস হচ্ছে আর 1 সেন্টিমিটার, বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত, একদম সুন্দর অ্যান্সার, পাই আর স্কয়ার, পাই গুণন আর স্কয়ার অ্যান্সার হয়ে যাবে। একটু চ্যাটটা পোলটা লঞ্চ করে দেই, সময় 30 সেকেন্ড, এটা প্রত্যেকের পারতে হবে, এটা না পারার কোনো কারণ নাই, প্রত্যেকের পারতে হবে, প্রত্যেকে পারবি বিশ্বাস করি আমি, কারণ সবই করে দিছি। ব্যাস ব্যাস দেওয়া আছে, নট ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাস দিয়ে করতে হবে। ব্যাসটা ইউজ করে করতে হবে, অন্য কিছু নাই, একদম সিম্পল ভাবে ব্যাস ইউজ করে করো। সাত সেকেন্ড আর 5 সেকেন্ড সময় আছে, 5 সেকেন্ড পরে পোল উইল বি ক্লোজড। আর দুইটা স্লাইড, ফাইন, ফ্যান্টাস্টিক। পোল ক্লোজ হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম পারছিস, তার মধ্যে দিয়ে অনেকে ভুলও করছিস। এর মধ্যে সবচেয়ে কম সময় পারছে হচ্ছে রুবাইয়া তাসনুবা রাহি, ইশতিয়াক জামান সেকেন্ড, ফাইজা খানাম হচ্ছে থার্ড, রিতু ফোর্থ, আব্দুল্লাহ আল হাসান ফিফথ, তানজির খান সিক্সথ, সামিহা আহমেদ সেভেন্থ, শৌনক দাস এইথ, সাবরিন হাসান রিফা নাইন্থ, জারিফুর রহমান হচ্ছে 10th। ওকে, তো দেখো এটা সহজ না একবারে, যে পাই তো পাই, আর এর মান যদি 1 হয়, আমি যেটাকে বর্গ করি, কোনো সমস্যা আছে, ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট তো নাই, তার মানে কি এটা পাই থাকবে, পাই, এটা কি সেন্টিমিটার ছিল না, হ্যাঁ পাই সেন্টিমিটার স্কয়ার, এটা মানে आंसर। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই, পাই কোথায় আছে, এই এখানে আছে সি, आंसर হচ্ছে পাই সি। একদম সহজ ম্যাথ ছিল, এটা কেটে দিই, লেয়ারটা কেটে দিই। সো একটা পোল কোশ্চেন যেটা প্রত্যেকেই পারা উচিত, না পারা মানে আলটিমেটলি তোমার মধ্যে কি আছে, কনফিডেন্স কমতেছে, অথবা তোমার আঙ্গুলের সমস্যা আছে, আঙ্গুল বাঁকা, চাপ দাও,
সি হয়ে যায় বি। আঙ্গুল ঠিক করেও, ঠিক আছে। ওকে, তাহলে পরের ম্যাথ, আরেকটা ম্যাথ আমরা করে ফেলি। এটাও সিকিউ ভিত্তিক ম্যাথ, বইয়ের ম্যাথ সিকিউতে আসতে পারে ঘুরে ঘুরে। আমি সিকিউ দেখাবো, আরেকটা ক্লাস রাখছি তোমাদের জন্য পরিমিতির একটা সিকিউর জন্য ক্লাসই রাখছি, সিকিউ এটা ফুল করাবো আমি। সো আজকে করাচ্ছি হচ্ছে তোমার মিক্সড ম্যাথ গুলি। তো পরের ক্লাসগুলোতে এমসিকিউ সিকিউ আলাদা করাবো, সমস্যা নাই। যেমন এখানে প্রশ্ন দেওয়া আছে একটা বৃত্তাকার মাঠ, মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। আচ্ছা, একটা মাঠটাও বৃত্তাকার, রাস্তাও তাহলে বৃত্তাকারই হবে। ওই রাস্তাটার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তার মানে ভিতরেরটা থেকে বাইরেরটা বড় হবে, অবশ্যই বড়ই হবে। বলছে রাস্তাটার প্রস্থ কত। ফাইন, আমরা চিত্র না আঁকলে এটা বের করা সম্ভব না। চিন্তা করো, এই হচ্ছে একটা ধরো মাঠ, ওকে। এবার মাঠকে ঘিরে একটা রাস্তা, মাঠকে ঘিরে একটা রাস্তা, এই ধরো মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। মাঠ হচ্ছে নীলটা, সবুজটা হচ্ছে রাস্তাটা। তাইলে তোমার যদি বলি দুই ক্ষেত্রেই কিন্তু কেন্দ্র কিন্তু একটাই, এই যেটা হচ্ছে কেন্দ্র। এখন তুমি চিন্তা করো এখানে কি কি আছে। এই হচ্ছে একটা তোমার কি আছে ব্যাসার্ধ, আর আরেকটা ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে তোমার এইটা, ধরো এখান থেকে যে এইটুকু। তাহলে দেখো বৃত্ত যেহেতু দুইটা আছে, একটা হচ্ছে ভিতরের বৃত্তের রেডিয়াস আর একটা হচ্ছে বাইরের বৃত্তের রেডিয়াস। তো দেখো তোমাকে বলে দেওয়া আছে এই ভিতরের বৃত্তের পরিধি থেকে, মানে পরিধি মানে পুরোটা, এই পুরোটা থেকে বাইরেরটা অবশ্যই বড় হবে। এখন দেওয়া আছে ভিতরেরটা থেকে বাইরেরটা কতটুকু বড়, 44 মিটার বড়। বলছে রাস্তার প্রস্থ। এখন প্রশ্ন হচ্ছে রাস্তার প্রস্থ বলতে কি বোঝাচ্ছে। রাস্তার প্রস্থ বলতে বোঝাচ্ছে যে এইটুকু, এই যে এইটুকু। তার মানে খেয়াল করো রাস্তার প্রস্থ আসলে কি। রাস্তার প্রস্থ আসলে হচ্ছে, খেয়াল করো, আমি যদি এই বাইরের বৃত্তটার রেডিয়াস বের করতে পারি, ওই রেডিয়াস থেকে ভিতরের রেডিয়াসটা বাদ দেই, মানে এইটুকু বাদ দেই, তাহলে কিন্তু পেয়ে যাবো কি রাস্তার প্রস্থ। তার মানে রাস্তা হচ্ছে বেসিক্যালি এগুলা, ঘাস, ধরো ঘাস আছে, এটা রাস্তা। এই রাস্তার প্রস্থ বলতে আসলে কি বোঝাচ্ছে, রাস্তার প্রস্থ বলতে বোঝাচ্ছে রাস্তা কতটুকু চওড়া। আর চওড়া মানে হচ্ছে আমাকে আলটিমেটলি এই অংশটুকু বের করতে বলতেছে, এই কতটুকু চওড়া হবে। এবং এইটা আসলে কি ভিতরেরটার থেকে বাইরেরটার রেডিয়াসের পার্থক্য, দ্যাট ইজ ইট। এখন আমরা ধরে নিব, ধরি ধরি মাঠের ব্যাসার্ধ, ধরি মাঠের ব্যাসার্ধ ধরে নিলাম ছোট হাতের আর। তাহলে এইটা হচ্ছে আমার ছোট হাতের আর, এই যে ভিতরেরটা মাঠ। আর ধরি রাস্তার রাস্তার ব্যাসার্ধ, রাস্তাটা বৃত্তাকার, ওই রেডিয়াস ধরে নিলাম বড় হাতের আর। তাহলে এইটাকে ধরে নিলাম বড় হাতের আর, এই যে এইটা নীলটা বড় হাতের আর। এখন রাস্তার প্রস্থ বলতে আসলে বোঝাচ্ছে এই বড় আর থেকে এই মাঠের যে রেডিয়াস, এইটাকে যদি বাদ দিতে পারেন তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার রাস্তা কতটুকু চওড়া ছিল। এই প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এখন আমরা এগুলা লিখবো, লেখার পরে আমরা শুরু করব কাজ। প্রথমে দেখো আমাদেরকে দেওয়া আছে বাইরেরটার রেডিয়াস মানে পরিধি থেকে ভিতরেরটার পরিধির গ্যাপ হচ্ছে 44। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বাইরেরটার রেডিয়াস কত বলতো ভাইয়া, 2 পাই আর। 2 পাই আর আমরা জানি যে কোনো বৃত্তের রেডিয়াস সারকামফারেন্স বা পরিধি কত, 2 পাই আর। পড়ছিলাম একদম প্রথম স্লাইডে। 2 পাই আরটা কি বাইরের বৃত্তের পরিধি, এখান থেকে বিয়োগ করতে হবে ভিতরের বৃত্তের বা মাঠের পরিধি। মাঠের রেডিয়াস কত আর না, এটা কত হবে 2 পাই আর, ছোট 2 পাই আর, তাহলে 2 পাই ছোট আর। তাহলে এই দেখো বড় বা মাঠটার মানে রাস্তাটার পরিধি থেকে মাঠের পরিধি বাদ দিলাম, যে রেডিয়াসটা পার্থক্য হবে এটা হচ্ছে 44। প্রশ্ন দেওয়া আছে এটা 44, লিখে ফেলো 44, সিম্পলি 44 লিখে ফেলো। এখন এখান থেকে তুমি 2 পাই কমন নাও, পাবা কি আর মাইনাস আর সমান সমান 44। তোমাকে আসলে এই আর মাইনাস আর বের করতে বলা হয়েছিল প্রস্থটা। তার মানে এইটাকে এই পাশে নিলে হবে আর মাইনাস আর সমান সমান 44 ডিভাইডেড বাই 2 পাই। এইটার মান ক্যালকুলেটর দিয়ে দেখো কত হয়। 44 ভাগ 2 শিফট পাই করলে বাবা আছে 7.028, 7.0028
অবশ্যই উত্তর আসবে কিসে, দেওয়া আছে কিসে, মিটার, তাহলে মিটারে আসবে। এবং অবশ্যই উত্তর হবে প্রায়, কারণ আমি প্রত্যেকটা ক্ষেত্রে পাই ইউজ করছি, পাই ইউজ করলে এটাই আমাদের আনসার হবে। এবং মনে রাখতে হবে যে এই ব্যবধানটাই বেসিক্যালি আমাদের রাস্তার প্রস্থ। তাহলে আমাকে রাস্তার প্রস্থ বললে আমি আগে থেকেই ব্যাক এন্ডে ক্যালকুলেশন করে নিব যে আমাদের যে ভিতরের মাঠটা আছে, এই মাঠের রেডিয়াস যদি আর হয়, আর এই বাইরের ওই রাস্তাটা, এটা তো বৃত্তাকার, যেহেতু এটা ঘিরে আছে বৃত্তাকার, ওই বৃত্তের রেডিয়াস যদি হয় বড় হাতের আর, তাহলে বড় হাতের আর থেকে ছোট হাতের আরটুকু বাদ দিলেই পাওয়া যাবে রাস্তার প্রস্থটা কতটুকু হবে। এবং এইটা আমি আগে বের করে রাখবো। দেন আমি ধরেন প্রশ্ন মতো লিখবো যে ভিতরের পরিধি থেকে বাইরেরটা যদি 40 মিটার বড় হয়, ভিতরেরটা যদি 2 পাই আর হয়, আর বাইরেটা 2 পাই বড় আর হয়, বিয়োগফলটা হচ্ছে 44, সেখান থেকে 2 পাই কমন নিলেই পাওয়া যাবে আর মাইনাস আর। এবং এই আর মাইনাস আর এর মানটি আসলে কি, রাস্তার প্রস্থ। মানে আর বের করার দরকার নাই, মানে এই আর এবং এই আর বের করার দরকার নাই, এই বিয়োগফলটাই আমার অ্যান্সার। সো আলটিমেটলি এই বিয়োগফল যে বের করে রাখছি এটাই হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ। অ্যান্সার শেষ। রায়হান চ্যাটটা ওপেন করে দেই। আমরা এই সুন্দর ম্যাথটা বুঝতে পারছি কিনা প্রত্যেকে, প্রত্যেকেই ম্যাথটা একদম পরিষ্কার ভাবে ক্লিয়ার কিনা? কোনো ঝামেলা আছে বল? নাই, প্রচুর জি, ভেজাল নাই। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আমরা তাহলে এই চ্যাপ্টারের এই টপিকের বৃত্তকলা সংক্রান্ত প্রচুর কয়েকটা ম্যাথস দেখলাম যেগুলো সিকিউতে ঢুকাই দিতে পারে, এবং কয়েকটা এমসিকিউ করলাম, তোমাদের দিয়ে করাইলাম। এই চ্যাপ্টারের থিওরি আলোচনা করছি ফার্স্টে, দেন কয়েকটা ম্যাথ অ্যাপ্লিকেশন দেখছি, আমাদের মোটামুটি আলোচনা শেষ। এবং আমাদের একটা হোমওয়ার্ক তোমাকে দেওয়া হচ্ছে যে পুরো যা পড়াইছি এখান থেকে নলেজ নিয়ে ওই থিওরিটাকে মাথায় রেখে যা যা করাইছি সেখান থেকে একটা ম্যাথ তোমরা করে ফেলবা। সবাই একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা হোমওয়ার্কটা করে সাবমিট করবা কোথায়, তোমাদের গ্রুপে। টেক স্ক্রিনশট। ওকে, আই গেস নেওয়া হয়েছে, এবং এই স্ক্রিনশটটা সাবমিট করে দিবা গ্রুপের মধ্যে উইথ ওই যে আগের অঙ্কটা, এই অঙ্কটার স্ক্রিনশট সহকারে, যে তুমি এই ম্যাথস গুলা বুঝতেছো কিনা, এই টাইপের ম্যাথ পরীক্ষা দিতে পারবা কিনা করতেছো, এই ম্যাথটা সহকারে, হোমওয়ার্কের ম্যাথটা সহকারে করে সাবমিট করে দিয়ে গ্রুপে সুন্দর করে লিখবা। প্লাস শিখবে জানাবা যে তোমাদের আলটিমেটলি Q4 যারা আসতেছে তাদেরকে উজ্জীবিত করবা, যে কারণ জ্ঞান বা পরিসীমাকে ছড়াই দিতে হয়, যে পজিটিভিটি যেটা আছে ছড়াই দিতে হয়, কারণ পজিটিভিটি না ছড়ালে জীবন সুন্দর হবে না, সমাজের উন্নতি হবে না। দ্যাট ইজ ওয়াই সবকিছুকে সবার মধ্যে বলে দিবা যে আমাদের এই লাভ হচ্ছে না, বুঝতেছি ক্লিয়ারলি, পারতেছি বা পারতেছি না। এনি কাইন্ড অফ অনেস্ট রিভিউ ইজ গুড। ওকে, সো এই হচ্ছে আমাদের পুরো লেকচার ছিল। এবং লাস্টে এসে আমি আবার তোমাকে রিকোয়েস্ট করছি ওই একই জিনিস, যেহেতু তুমি Q4 পড়বাই, তুমি তো অর্ধেক পড়ে বাড়ি যাবা না। এমন না যে ভাই আজকে ভর্তি, আচ্ছা ভাই আজকে খারাপ লাগতেছে কালকে ভর্তি হই। এই আজকে এবং কালকের যে গ্যাপ, এটা তো অনেক অনেক সিগনিফিকেন্ট, কারণ আজকে ভর্তি হইলে 500 টাকা অফ, কালকে ভর্তি হলে 500 টাকা বেশি। তো কেন তুমি কালকের মতো গরিমসি করবা? তোমাকে এই জিনিসটা এখনই সবাইকে জানাই দাও, তোমরাও জানতেছো যে আজকে TMQ4 এই কোডটা ইউজ করতে পারলে তুমি আজকে পেয়ে যাচ্ছ 500 ডিসকাউন্ট। সবাই এই ডিসকাউন্ট দিয়ে আজকের মধ্যে ভর্তি হয়ে Q4 নিজের আসন বাছাই করে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্লাস। আমরা ক্লাস আশা করি বুঝতে পারছি, কোনো ঝামেলা নাই, ঝামেলা থাকলে জানাই দিও। ট্রাস্ট ইউরসেলফ দ্যাট ইউ ক্যান ডু ইট অ্যান্ড গেট ইট, এটা খুব ইম্পর্টেন্ট। বিলিভ করতে শিখো, করতে শিখো। বিলিভ যদি করতে না পারো, করা হবে না। আগে বিলিভ, দেন অ্যাপ্লাই করতে হবে। নিজের মধ্যে সেলফ বিলিভ যার কম, সে কোনো কিছুতেই শান্তি পাবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাস আমরা দেখবো এই চ্যাপ্টারেরই একটা সিকোয়েন্স। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ।